বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাতে এই অনুরোধ জানান তিনি। সকালে দিল্লিতে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার বিকেলে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান ভারতের প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার। সফরের প্রথম দিন দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নেয়ার বিষয়ে আলোচনা হয়। দুই দেশের যৌথ অসমাপ্ত প্রকল্প নিয়েও আলোচনা হয়। বাংলাদেশের যোগাযোগ ও জ্বালানি খাতে আগ্রহ দেখিয়েছে ভারত। ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্কে এমন একটি উচ্চতায় গিয়েছে, যেই উচ্চতাকে আরো নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে। এরপরই ভারতের ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান জানান, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত। নেবার্স কাম ফার্স্ট, ওনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা আসো, বাংলাদেশে বিনিয়োগ করো। আমাদের কিছু সমস্যাগুলি আছে, বিশেষ করে নন ট্যারিফ ব্যারিয়ারগুলি নিয়ে, ওটা সম্বন্ধে আমরা বলেছি। প্রধানমন্ত্রীর 2 দিনের সফরে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা সহ 10টি চুক্তি ও সমঝোতা সই হতে পারে। আলোচনা হতে পারে তিস্তা ইস্যুতে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীতে 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রার আগে তিনি বলেন, এসব সরকার হটানোর চক্রান্ত কিনা তা খতিয়ে দেখা হবে। 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিতে শুক্রবার দুপুর থেকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জড়ো হন সর্বস্তরের আওয়ামী লীগ নেতাকর্মীরা। নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার এবং প্ল্যাকার্ড। এ সময় মিছিলে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এই বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাদের রক্তের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ জড়িত। জননেত্রী শেখ হাসিনা না থাকলে আমরা এই উন্নত বাংলাদেশ আমরা পেয়েছি, স্মার্ট বাংলাদেশ পেয়েছি, এটা কিন্তু আমরা পেতাম না। বাংলাদেশের ঐতিহ্যবাহী দলটির 7.5 দশকের দীর্ঘ যাত্রাকে স্মরণীয় করে রাখতে ঢাক ঢোল বাজিয়ে শুরু হয় আনন্দ উদযাপন। বাংলাদেশের সার্বিক উন্নয়নে যে অগ্রযাত্রা আছে আওয়ামী লীগের নেতৃত্ব হচ্ছে, বাংলাদেশের মানুষ আজকে অত্যন্ত খুশি। বঙ্গবন্ধুর গড়া, নিজ হাতে গড়া এই সংগঠন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ ডিজিটাল থেকে স্মার্টতর বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের মূল শক্তি দেশের জনগণ। আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে। সমাবেশের পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, মিরপুর রোড হয়ে ধানমন্ডি 32 নম্বরে গিয়ে শেষ হয়। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হীরক জয়ন্তী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোভাযাত্রা, বৃক্ষরোপণ সহ 10 রকম কর্মসূচি নেওয়া হয়েছে, যা দেশ জুড়ে চলবে সারা বছর ধরে। প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে নেওয়া। 1949 সালের 23শে জুন পুরান ঢাকার রোজ গার্ডেন থেকে আওয়ামী লীগের যাত্রা শুরু। বাঙালির অধিকার আদায়ে সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি। 1966 সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মুক্তির সংগ্রাম, তার ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাঙালি, স্বাধীন হয় বাংলাদেশ। ৭৫-এ জাতির পিতাকে হত্যার পর সংকটে পড়ে আওয়ামী লীগ। এরপর ১৯৮১ সালে হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জীবন বাজি রেখে এগিয়ে নিচ্ছেন দল ও দেশকে। ৫৪ সালে যুক্তফ্রন্ট, ৫৬ সালে আওয়ামী লীগ যখন প্রধান দল হিসেবে ক্ষমতায় আসে, আজকে যেই উন্নয়ন প্রকল্পগুলি দেখছি সেই ভিতগুলি আওয়ামী লীগের করা, যেটা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জানেন না। গণ আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সংবিধান, সব কিছু তো আওয়ামী লীগের করা। এমনকি গত ১২ বছরে যে দেশের যে স্থিতিশীলতা, সেটিও তো আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার কারণে। এবং আজকে যে বাংলাদেশ একটা মর্যাদায় পরিণত হয়েছে, সেটা তো আওয়ামী লীগের কারণে। দেশের সবচেয়ে পুরনো এই দলের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। হীরক জয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন করছে দলটি। থাকছে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ৩ দিনের অনুষ্ঠান। বছর জুড়ে চলবে সভা, সেমিনার। ২৩শে জুন সোহরাওয়ার্দী উদ্যানে করবে জনসভা। আমন্ত্রণ জানানো হবে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে। ইতিহাস, ঐতিহ্য, গৌরবোজ্জ্বল অধ্যায়গুলোকে বিভিন্নভাবে তুলে ধরা, এগুলো কাজ বছরব্যাপী চলবে। আগামীর বাংলাদেশকে বিশ্ব সভায় কিভাবে আমরা দাঁড় করতে চাই, সেই পরিকল্পনাও কিন্তু আমাদের আছে। সে বিষয়গুলো আমরা দেশবাসীর কাছে আমরা তুলে ধরব। মানুষকে জানা দিতে যাচ্ছি, আওয়ামী লীগের বয়স হচ্ছে ৭৫ বছর। এই বয়সে আওয়ামী লীগ ইতিহাসের কত ইতিহাস তৈরি করেছে। এই বাংলাদেশে মুসলিম লীগ ছিল, পাকিস্তানে মুসলিম লীগ ছিল, মুসলিম লীগ বিলীন হয়ে গেছে। বাট আওয়ামী লীগ দিনে দিনে শক্তিশালী হয়, আওয়ামী লীগ প্রতিদিন শক্তিশালী হয়। সম্মাননা জানানো হবে প্রবীণ নেতাদের। বর্ণাঢ্য আয়োজনের মধ্যে থাকছে বৃক্ষরোপণ কর্মসূচি, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বর থেকে নতুন কর্মসূচি নিয়ে রাজপথে থাকতে চায় বিএনপি। সে কারণেই ঢাকাসহ ৪ মহানগর ও যুবদলের কমিটি সহ নানা ইউনিটের নেতৃত্বে আনা হচ্ছে পরিবর্তন। কেন্দ্রীয় নেতারা বলছেন, সরকার পতন আন্দোলন সফল করতে নতুন কমিটিতে নেওয়া হবে ত্যাগী ও যোগ্যদের। রাজপথে আন্দোলন বা নির্বাচন, সবখানেই একের পর এক হোঁচট খাচ্ছে বিএনপি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে নানা পদে পরিবর্তন এনেও গড়ে তুলতে পারেনি সফল আন্দোলন। দ্বাদশ সংসদ নির্বাচনের পর তাই আবারও হাত দিয়েছে দল পুনর্গঠনে। সম্প্রতি একই সাথে বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, বরিশাল ও চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি। যুবদলের কেন্দ্র ছাড়াও বিলুপ্ত হয়েছে ছাত্রদল ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের কমিটিও। পরিবর্তন আনা হয়েছে ভাইস চেয়ারম্যান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে। কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের প্রয়োজনে যে কোনো সময় কমিটি বিলুপ্ত করা অস্বাভাবিক নয়। আজকে কমিটি দিলাম, এখানে আমি 3 বছর রাখতে হবে, নট দ্যাট। যদি কমিটি আশানুরূপ কাজ না করতে পারে, আমি আগেও বলতে পারি, পরেও বলতে পারি। সুতরাং দলের পুনর্গঠন কর্মটা তো চলমান। সেপ্টেম্বরে আন্দোলন শুরুর পর সরকারের মনোভাব বুঝে কর্মসূচির ধরন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানাচ্ছেন বিএনপি নেতারা। সেপ্টেম্বরে আমাদের আন্দোলনের 2টা লক্ষ্য। প্রথম ধাপ হইল আমাদেরকে এই সরকারের পতন ঘটানো। তো আন্দোলনটা হবে পতন ঘটানোর আন্দোলন। 2 নাম্বার হবে যে বাংলাদেশে যতগুলি প্রতিষ্ঠান আছে সেগুলিকে সংস্কারের মাধ্যমে জনগণের কল্যাণে ফেরত আনা। আবার সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করার জন্যে যে কোনো জায়গায় যদি নতুন রক্ত সঞ্চালিত হয় বা নতুন করে পানির প্রবাহ বাড়ানো যায়, সেখানে তো নিঃসন্দেহে গতি পায়। সুতরাং সাংগঠনিক এই নিয়ম মাফিক চলমান যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়াটাকে আরও ত্বরান্বিত করে এখানে নেতৃত্বের গুণগত পরিবর্তন আনাটা, এটা আমরা সবাই অনুভব করছি। দল পুনর্গঠনের অংশ হিসেবে শিগগিরই আরও কিছু কমিটি বিলুপ্ত করে নতুন নেতৃত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে বিএনপির। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও হাসপাতালে ভর্তি করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। রাত 3:30টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়।
খালেদা জিয়ার মেডিকেল টিমের এক সদস্য জানান, রাত 1:30টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দেয়। পরে রাত 3টা 5 মিনিটে অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে গুলশান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিভিন্ন শারীরিক পরীক্ষা সম্পন্ন হবে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং। তবে তার শারীরিক পরিস্থিতি নিয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেনি কেউ। সর্বশেষ গত 1 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন বেগম জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে 2 দিন চিকিৎসা দেন। এপ্রিলেও বিএনপি চেয়ারপারসনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফেনীতে উপজেলা পরিষদ নির্বাচনে 5 উপজেলায় 18 জন প্রার্থী জামানত হারিয়েছেন, যা জেলার নির্বাচনের ইতিহাসে রেকর্ড। এই ঘটনায় জেলা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সচেতন মহলের দাবি নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হয়নি, জনগণের সাথে বেশিরভাগ প্রার্থীর সম্পৃক্ততা ছিল না। ফেনীর ছাগলনাইয়াতে প্রথমবারের মতো উপজেলা চেয়ারম্যান হয়েছেন মিজানুর রহমান মজুমদার। ৪৯,৯২১ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ মজুমদার পেয়েছেন ১,৩৪৯ ভোট, হারিয়েছেন তার জামানত। যারা প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভিতরে একজন তো ঢাকায় থাকতেন, এলাকার সাথে যোগাযোগ ছিল না দীর্ঘদিন, হঠাৎ করে আসার কারণে হয়তো উনি ভোট পায়নি। আরেকজন যিনি আসেনও, উনি কেন পান না আমি জানি না, হয়তো ওই এখানে ওনার যোগাযোগ বা কমিউনিকেশন বা আদার্স মানুষের কাছে যাওয়াটা দুর্বল ছিল। ফেনীর 5 উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন 30 প্রার্থীর 18 জন। এত কম ভোট পাওয়াকে মানতে পারছেন না পরাজিত প্রার্থীরা। একটা কেন্দ্রে আমার নিজের 65 জন আমার পারিবারিক লোক গিয়ে ভোট দিচ্ছে, সেখানে আমাকে ভোট দিল কত? 15টা। তাহলে বাকি সব অবস্থা থেকে আমার দলীয় লোক ছিল, কম বেশ হতে পারে, কিন্তু জামানত বাজেয়াপ্ত হওয়ার মতন পরিস্থিতি আমার ছিল না। সচেতন মহলের দাবি, মানুষের নির্বাচনের আগ্রহ কম ছিল। এছাড়া বেশিরভাগ প্রার্থী অপরিচিত মুখ ও ভোট প্রতিযোগিতাপূর্ণ হয়নি। ভোটের যে পরিবেশ, সে পরিবেশ ভোটারদের মনমতো হয় না, বিধায় ভোটাররা যাচ্ছে না, এবং ইলেকশন কমিশন এটার জন্য আন্তরিকভাবে কোনো কাজ করেছে এটা মানুষের চোখে পড়ে না। এই জন্য মানুষ ওই ইলেকশন কেন্দ্রিক কোনো চিন্তা চেতনা উৎসাহ নাই। জেলার 5টি উপজেলায় ভোট দিয়েছেন 5,24,380 জন ভোটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত জিয়াদ হাওলাদারকে আবারও 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। শুক্রবার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালত এই নির্দেশ দেয়। তবে এদিন আদালতে সশরীরে হাজিরা দেননি অভিযুক্ত জিহাদ। দমদমের কেন্দ্রীয় কারাগার থেকে ভিডিও কনফারেন্সে আসামির বক্তব্য শুনে পরবর্তী হাজিরার দিন ধার্য করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস। 5 জুলাই আবারও তাকে আদালতে তোলা হবে। 23 মে জিহাদকে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে গ্রেপ্তার করে সিআইডি। এরপর 2 দফায় 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। রিমান্ড শেষে 7 জুন তাকে আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেই মেয়াদ শেষে শুক্রবার আবারও দ্বিতীয় দফায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশের কনস্টেবল পদে চাকরি করেই কোটিপতি জয়পুরহাটের মেহেদী হাসান। তার এমন আঙুল ফুলে কলা গাছ বনে যাওয়া নিয়ে কানাঘুষা চলছে স্থানীয়দের। এরই মধ্যে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। জয়পুরহাটের মেহেদী হাসান 2006 সালে কনস্টেবল হিসেবে যোগ দেন পুলিশে। এরই মধ্যে প্রায় কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। স্থানীয়রা বলছেন, চাকরি পাওয়ার পরই শুরু হয় মেহেদীর পরিবর্তন। কয়েক বছরেই গ্রামে তুলেছেন পাকা বাড়ি, কিনেছেন ধানি জমি, ক্ষমতার দাপটও চোখে পড়ার মতো। না, পুলিশ কনস্টেবল হয়ে এত টাকা পায় কোথায়, কিভাবে এলা জমি কিনে? 15 বিঘার মতো জমি কিনছে, একটা বাড়ি করছে। ওই মেহেদী বললে পলফোন দিয়ে নিয়ে যায়, টাকা হয়েছে, জমি দেখেছেন কত বেশি লিখে নিয়ে ওই জমি নিয়ে দিচ্ছে, আমাদের দেয়নি, আমাদের ফাঁকে দিচ্ছে। বন্ধের দিনে সে সাব রেজিস্ট্রারে বাড়িতে, তার আত্মীয়র বাড়িতে উঠায় নিয়ে আসে, সে রেজিস্ট্রি করে 82 লক্ষ টাকা দিয়ে। এরই মধ্যে মেহেদীর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক।
অভিযোগ রয়েছে মেহেদী হাসানের নামে মোট 91,24,254 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। ঋণ রয়েছে 9,30,870 টাকার। কমিশনের অনুমোদন ক্রমে সেটা আমরা এখানে অনুসন্ধান করি। অনুসন্ধান করার পর তার 62 লাখ টাকা সম্পদের, বৈধ সম্পদের সাথে 62 লাখ টাকা আমরা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাই এবং বর্তমানে মামলাটি আমাদের এখানে তদন্তাধীন আছে। যে কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। আইন যেটা আছে আইন অনুযায়ী তার অনুসন্ধান চলবে এবং আইনের দোষী সাব্যস্ত হলে তার পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো কর্তৃপক্ষ নিবে তার বিরুদ্ধে। আলোচিত মেহেদী হাসান নাটোর জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সিলেট সুনামগঞ্জের বন্যার উন্নতি হলেও স্বল্পমেয়াদী বন্যার কবলে পড়তে যাচ্ছে উত্তরের 3 জেলা লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। আবহাওয়া অফিস ও বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে উত্তরাঞ্চলে আগামী 72 ঘণ্টা ভারী বৃষ্টির শঙ্কা আছে। এতে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বাড়বে। কিছুটা উন্নতি হচ্ছে সিলেট সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি। গত 24 ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে মাত্র 20 মিলিমিটার। আগামী 24 ঘন্টায়ও ভারী বৃষ্টির সুযোগ দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এতে 72 ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাবে বলে আশাবাদী তারা। গত 24 ঘন্টা সিলেটে ওই রকম ভারী বর্ষণ হয়নি, খুবই সামান্য বৃষ্টি হয়েছে এবং আজকেও ওই রকম উল্লেখযোগ্য বৃষ্টি হবে না আশা করি সিলেটের আশেপাশে এলাকায়। আর কোনো বন্যার আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখছি না। আমরা যেটা আজকের আপডেট সেটা হিসাবে আমরা দেখছি না। আর বন্যার পানি অলরেডি আসলে নামা শুরু করেছে। এটা হয়তো আগামী 48 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে নর্মালাইজ হয়ে যাবে। তবে বিপদ বাড়তে পারে উত্তরের 3 জেলায়। আগামী 3 দিন ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে 3 থেকে 5 দিনের জন্য বন্যার কবলে পড়তে পারে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম। রংপুর, দিনাজপুরের উত্তর অঞ্চলে বিশেষ করে আপনার ইন্ডিয়ান ওইসব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা এটা কন্টিনিউ করবে আগামী আরও 3-4 দিন। সেক্ষেত্রে ওই বৃষ্টিটা আপনাকে হয়তো কাদের ক্ষেত্রে একটা কন্ট্রিবিউশন হতে পারে। উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আগামী 72 ঘন্টায়। তো এই কারণে আপনার কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলায় আগামী 72 ঘন্টায় একটা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আর রংপুরের যে কাউনিয়া পয়েন্টে আমাদের বিপদসীমার উপর রয়েছে পানি, রংপুর জেলার যে বন্যা পরিস্থিতিটা কতিপয় নিম্ন অঞ্চলে সামান্য কিছুটা অবনতি হতে পারে। এদিকে ব্রহ্মপুত্র ও যমুনার পানিও বাড়ছে। আগামী 72 ঘন্টার মধ্যে কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরে বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামের নদ নদীর পানি এখনো বাড়ছে কিনা, কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? গত 24 ঘন্টায় আমরা যেটি দেখছি যে কুড়িগ্রামে যে 4টি প্রধান নদ নদী ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার সবকটির নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে এবং এরপরেও কিন্তু তিস্তা নদীর পানি বিপদসীমার এখনো 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত রয়েছে, বিশেষ করে চরাঞ্চল। আপনি দেখতে পাচ্ছেন যে চরের বিস্তীর্ণ যে এলাকাগুলো সেই এলাকাগুলো এখনো জলমগ্ন হয়ে আছে এবং এখানে সবজি, পাট, ভুট্টা এবং বাদাম সহ বিভিন্ন ফসল নিমজ্জিত অবস্থায় রয়েছে। আমরা কৃষি বিভাগের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে প্রায় 2000 হেক্টর জমির ফসল এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে এবং এর পাশাপাশি যে এটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে নদী ভাঙন। আমরা কয়েকটি পয়েন্টে গত 2 দিন ধরে ঘুরে যেটি দেখতে পেরেছি যে অনেক মানুষ কিন্তু নদী ভাঙনে টিকতে না পারে তাদের ঘরবাড়িগুলো সরিয়ে নিচ্ছে বিভিন্ন এলাকায়, রাস্তা, বাঁধ বা ফাঁকা জায়গার মধ্যে তারা আশ্রয় নিয়ে আছেন। তারা বলছেন যে আসলে তাদের এই স্বল্প সময়ে যাওয়ার মতো বা নতুন করে জায়গা কিনে সেখানে বাড়ি করার মতো পরিস্থিতি তাদের নেই, সেই কারণে তারা কিন্তু অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন এবং এই ভাঙনের কারণে কয়েকটি এলাকায় বাজার, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে জরুরি ভিত্তিতে এই সমস্ত এলাকায় ভাঙন প্রতিরোধের জন্য যে বরাদ্দ প্রয়োজন সেটি তাদের হাতে নেই। গতকাল পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই ব্যবস্থা নিয়ে এই ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। আমরা তিস্তা নদীর এবং ধরলার কয়েকটি পয়েন্টে দেখছি যে গত কয়েকদিন ধরে ভাঙনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 100-এরও বেশি পরিবার তারা কিন্তু গৃহহীন হয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে আছে। কুড়িগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল খালেক।
শেরপুরে ঝিনাইগাতীতে বিলে ঘুরতে গিয়ে নৌকা ডুবে মিল্টন ও আমানুল্লাহ নামে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে 6 জন হাসপাতালে ভর্তি। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ কান্দুলি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মিল্টন রংপুর মেডিকেল কলেজ এবং আমানুল্লাহ স্থানীয় আদর্শ সরকারি কলেজের শিক্ষার্থী। পুলিশ ও স্বজনরা জানান, গজারমারি বিলে 2টি ছোট নৌকা নিয়ে ঘুরতে যায় 8 জন বন্ধু। হঠাৎ একটি নৌকা উল্টে 4 জন পানিতে পড়ে যায়। এ সময় তারা অন্য নৌকায় ওঠার চেষ্টা করলে সেটিও ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। বিকালে মোট 4 জন পানিতে ডোবা রোগী যারা আসছিলেন তাদের ভিতরে 2 জনকে আমরা মৃত অবস্থায় পাই। বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের এখন হাসপাতালে চিকিৎসা চলছে। ফরিদপুর সদরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 11টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে পদ্মার দুর্গম চরে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে পড়েন হোসেন ব্যাপারী। তাকে হাসপাতালে ভর্তি করার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিকে পাশের ডিক্রিরচর ইউনিয়নে 2 দিনে 2টি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে গ্রামবাসী। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শুক্রবার ভোরে প্রথম ফ্লাইটে ফেরেন 417 জন। দিনভর 10টি ফ্লাইটে দেশে ফিরেছেন 4000 হাজি। হজের সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান তারা। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ হজ করতে সৌদি আরব যান। চলতি বছর সৌদি আরব সহ অন্যান্য দেশ মিলিয়ে হজে অংশ নিয়েছেন মোট 18,33,164 জন, যার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নেন 85,000 জন। হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরার পালা হাজিদের। শুক্রবার ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন 417 জন। এর মধ্য দিয়ে শুরু হয় ফিরতি হজ ফ্লাইট। দেশে ফিরে সৌদি আরব অংশে হজের সুষ্ঠু ব্যবস্থাপনার কথা জানান হাজিরা। হজের 5 দিন, সেই 5 দিন আমরা অনেক কিছু হেল্প পেয়েছি। অনেক কাছে ছিলাম, অনেক হাঁটাও অনেক কম লাগছে এবং পরিশ্রম অনেক কম হয়েছে আর কি। কোনো অভিযোগ নেই, সুন্দর হয়েছে। যদিও একটু দূরে পড়ছে আমাদের ইয়াটা আর কি, মানে হোটেলটা, আর নাইলে খুব সুন্দর ব্যবস্থাপনা। মাশাআল্লাহ ভালোই ছিল। আল্লাহর কাছে যতটুকু মনের ভাষা ব্যক্ত করার আল্লাহর ইচ্ছায় সবই করতে পেরেছি, কোনো সমস্যা হয় নাই। হজে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেছেন বলেও জানান হাজিরা। হজের সমস্ত কার্যক্রম খুব সুন্দরভাবে হয়েছে এবং আল্লাহর কাছে আমরা আমাদের নিজেদের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করেছি। আল্লাহর কাছে তওবা করেছি, গুনাহ মাফ, মাগফিরাত, এটাই তো বড় চাওয়া। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে সবকিছু। সবার জন্য ক্ষমা চেয়েছি। আল্লাহ তুমি সবাইকে ক্ষমা করো, যারা আসছে সারা পৃথিবীর মুসলমান, তুমি তাদের হজ কবুল করো, এইটাই আমার চাওয়া ছিল। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী 22 জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অর্ধেক হজযাত্রী পরিবহন করবে, বাকি অর্ধেক পরিবহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইন্স। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে খুঁটির সাথে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্সকে প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুতের কর্মচারীরা। শুক্রবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, উপজেলা পরিষদের কোয়ার্টারের বিল 25 মাস বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পল্লী বিদ্যুৎ কর্মচারীরা। এ সময় ইউএনওর নির্দেশে পল্লী বিদ্যুতের কর্মচারী ইকবাল হোসেনকে খুঁটির সাথে বেঁধে রাখে আনসার সদস্যরা। বিষয়টি জানাজানি হলে ইকবাল হোসেনকে ছেড়ে দেয় তারা। এই ঘটনায় ইউএনওকে প্রত্যাহার এবং বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত নেমে এসেছে 234 কোটি টাকায়। 2022 সালের তুলনায় 2023 সাল শেষে কমার হার প্রায় 68%। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তবে এর মানে অর্থ পাচার কমা নয়, বরং পাচারের ধরন ও গন্তব্য পরিবর্তন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ধনীদের গোপন অর্থ রাখার জন্য বিখ্যাত সুইস ব্যাংক
রীতিমতো আইন করে গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখার শর্ত কঠোরভাবে পালন করত তারা। তবে সম্প্রতি দেশটির ব্যাংকগুলোতে কমেছে জমা রাখা অর্থের পরিমাণ। এসএনবির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2022 সালের শেষে বাংলাদেশিদের জমা ছিল প্রায় 730 কোটি টাকা। 2023 সালে তা কমে দাঁড়িয়েছে 234 কোটিতে। এক বছরে 496 কোটি টাকা তুলে নিয়েছেন বাংলাদেশিরা। এতে জমা অর্থ 28 বছরের মধ্যে দাঁড়িয়েছে সর্বনিম্ন পর্যায়ে। তবে এর একাধিক কারণের কথা বলছেন অর্থনীতিবিদরা। রিজার্ভটা তো বাংলাদেশে থাকে না, রিজার্ভটা বাইরেই থাকে, কিছু অংশ সুইস ব্যাংকে থাকে। তো সেই টাকাটা কমে থাকতে পারে, কারণ আমাদের তো রিজার্ভ কমে গেছে প্রবাসী, সেটা একটা সাথে সঙ্গতিপূর্ণ। বাংলাদেশের রিজার্ভ কমেছে, বিক্রি হয়েছে রিজার্ভটা, তো বিক্রি হলে কোথা থেকে নিবে? কিছু অংশ হয়তো ফেডারেল রিজার্ভ থেকে নিচ্ছে, কিছু অংশ হয়তো সুইস ব্যাংকের থেকে কমানো হয়েছে, এটা খুবই সম্ভব। পাশাপাশি আমানতের ক্ষেত্রে আগে যে গোপনীয়তা সুইস ব্যাংকগুলো রক্ষা করত, এখন আর তা নেই। সে কারণে দুবাই সহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া ও পূর্ব ইউরোপের দেশে পাচার ও বিনিয়োগ বাড়ছে। সেভাবে নির্ভরযোগ্য ব্যাংক নয় তারা, কিন্তু সরকারিভাবে তথ্য চাইলে সরকার সেই তথ্য দিয়ে দেয়। আমি টাকাটা রাখবো দুবাইতে, আমি টাকা রাখবো সিঙ্গাপুরে, আমি টাকা রাখবো বাড়িঘর কিনে ফেলবো লন্ডনে। সুইস কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী সুইজারল্যান্ডের ব্যাংকে শুধু বাংলাদেশি নয়, কমেছে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নেপালের নাগরিকদেরও অর্থ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুন্দরবনের মধু আহরণে বাংলাদেশ এগিয়ে থাকলেও এর ভৌগোলিক নির্দেশক সনদ জিআই পেয়েছে ভারত। এতে ক্ষুব্ধ সুন্দরবনের মধু সংগ্রহ ও বিপণন কাজে নিয়োজিতরা। এজন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের অবহেলাকে দুষছেন তারা। যদিও বন বিভাগ বলছে সুন্দরবনের খলিশা ফুলের মধুর জিআই সনদের জন্য আবেদন করবে তারা। 10,000 বর্গ কিলোমিটারের ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশ অংশে পড়েছে 6,517 বর্গ কিলোমিটার, বাকিটা ভারতে। শুধু আয়তনে নয়, বন থেকে মধু সংগ্রহেও এগিয়ে বাংলাদেশ। গত বছর 400 টন মধু আহরণ হয়েছে। একই সময় ভারতে আহরণ হয়েছে 157 টন। সব দিকে এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গের বন উন্নয়ন কর্পোরেশনের আবেদনে জিআই পণ্য হিসেবে সুন্দরবনের মধুর জিআই সনদ পেয়েছে ভারত। আমরা গত বছরও প্রায় 4 লক্ষ কেজি মধু আমরা আহরণ করেছিলাম সুন্দরবন থেকে, প্রায় 4 লক্ষ কেজি। সুতরাং আমরা মনে করি যে প্রতিবেশী রাষ্ট্র যেটা আমাদের নিয়ে গেছে যে জিআইটা, এটা আমাদেরই প্রাপ্য। আমাদের না পাওয়ার কারণটা হচ্ছে এটাই যে আমাদের উপরে যে সংশ্লিষ্ট যারা মহল, যারা এটা নিয়ে কাজ করেন বা যারা সরকার সংশ্লিষ্ট আছেন, আমি মনে করি এটা তাদের কিছু গাফলতি আছে। মধু নিয়ে গবেষণা করা ব্যক্তিরা জানান, 1 বছর আগে বন বিভাগ, শিল্প মন্ত্রণালয় আর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জিআই সনদের চেষ্টা করেছিলেন, তবে নানা কারণে তা ভেস্তে যায়। বাংলাদেশের মধ্যে সুন্দরবনের বেশি অংশ পড়েছে এবং বাংলাদেশের পলিহ্যালাইন জোন যেখানে, সেই অংশে সুন্দরবনের মধুটা বেশি সংগৃহীত হয়। আমরা সবাই মিলে যদি সম্মিলিতভাবে আবার চেষ্টা করি, আমি আশা করছি আমরা এটা একটা ভালো ফলাফল পাবো। বন বিভাগ বলছে খলিশা, গড়ান, কেওড়া, বাইন ও গেওয়া নামে 5 ধরনের মধু পাওয়া যায় সুন্দরবনে। এর মধ্যে খলিশা মধু শুধুমাত্র বাংলাদেশে পাওয়া যায়। শিগগিরই এই মধুর স্বীকৃতি পেতে আবেদন করা হবে। খুলশির মধুটা কিন্তু মানে পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার কোনো পার্টে এটা নাই। এই খুলশির মধুটাই আমাদের ইউনিক। আমরা চাচ্ছি যে খুলশির মধুটাকে নিয়ে মানে আগানোর জন্য। সুন্দরবনের মধুর জিআই সনদ পেতে সরকারের যথাযথ পদক্ষেপ চান এই খাতে জড়িতরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।